মাথা নত করে শিশুটি শুধু খাবার চেয়েছিল। কোটিপতি স্বামী স্ত্রী যা করেছিলেন তা দেখে গোটা মানবতা কেঁদে উঠল। এরপর যা ঘটল তা আজকের সমাজের বাস্তবতা এবং সমাজের জন্য একটি আয়নাও বটে। বন্ধুরা, এই সত্য ঘটনাটি গুজরাটের সুরাট শহরের, যেখানে একটি সচ্ছল কলোনিতে জয়দেব ভাই এবং তার স্ত্রী মীরা বসবাস করতেন। বাড়িতে সবকিছুই ছিল, টাকা, খ্যাতি, আরাম, কিন্তু একটি অভাব ছিল। ৮ মাস আগে তাদের একমাত্র ছেলে আদিত্য অসুস্থ হয়ে মারা গিয়েছিল। তখন থেকে বাড়ির প্রতিটি দেওয়াল যেন কাঁদতে শুরু করেছিল। মীরা প্রায়শই তার খেলনা ছুঁয়ে কাঁদতেন এবং জয়দেব ভাই জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতেন। সেই সকালেও এমনটাই ঘটল। মীরা যখন ঘর পরিষ্কার করছিলেন তখন আলমারি থেকে আদিত্যের একটি পুরনো খাতা বেরিয়ে এলো। খাতার প্রথম পাতায় গোল গোল অক্ষরে লেখা ছিল, মা বাবা, আমি তোমাদের খুব ভালোবাসি। এই কথাগুলো দুজনকে ভেতর থেকে ভেঙে দিল। তারা ড্রয়িং রুমে বসে একে অপরের গলা জড়িয়ে কাঁদতে লাগলেন। তাদের চোখ থেকে ঝরা অশ্রু নিঃশব্দে মেঝেতে পড়ছিল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। মীরা চোখ মুছে ধীরে ধীরে দরজা খুললেন। সামনে দাঁড়িয়েছিল ৮ বছরের একটি শিশু। রোগা পাতলা শরীর, ময়লা কাপড়, ছেঁড়া জুতো আর চোখে ক্ষুধার্থের দ্যুতি। সে হাত জোর করে বলল, আন্টি, আমাকে কিছু খেতে দিন। যদি আপনাদের বাড়িতে কোনো কাজ থাকে তবে আমি করে দেব, তার বদলে আমাকে পেট ভর্তি খাবার দিন। মীরা কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন। তার নিষ্পাপতা এবং কথার গাম্ভীর্য হৃদয় ছুঁয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে বললেন, ভেতরে এসো বাবা। শিশুটি ইতস্তত করে বলল, আগে কাজ বলুন, তারপর খাব। মীরার চোখ জলে ভরে গেল। আগে খাবার, তারপর কাজ দেখব। রান্নাঘর থেকে মীরা গরম রুটি আর সবজি নিয়ে এলেন। শিশুটি শান্তভাবে বসে খেতে লাগল। জয়দেব ভাই দূর থেকে সব দেখছিলেন। প্রতিটি গ্রাসের সাথে সাথে যেন তাদের নিজেদের ছেলের স্মৃতি তাজা হচ্ছিল। খাবার শেষ হওয়ার পর শিশুটি বলল, আন্টি, এখন বলুন কি কাজ করতে হবে? বাসন ধুয়ে দেব, গাছে জল দেব? মীরা নরমভাবে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার নাম কি, কোথা থেকে এসেছ? শিশুটির আস্তে বলল, আমার নাম করণ, আমি সুরাটের কাছে একটি ছোট গ্রাম থেকে এসেছি। আগে মা বাবার সাথে ছিলাম, তারা দিনমজুরের কাজ করতেন, কিন্তু একটি দুর্ঘটনায় দুজনেই চলে গেলেন। কাকা কাকিমা আমাকে রাখলেন, কিন্তু সেখানে সারাক্ষণ বকুনি আর মার খেতে হতো। পড়াশোনাও বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার মনে হলো, যদি কাজ করেই খাবার জোগাড় করতে হয় তাহলে কেন না অন্য কোনো বাড়িতে কাজ করি, অন্তত মার তো খেতে হবে না। তার নিষ্পাপ চোখে বেদনা স্পষ্ট ফুটে উঠছিল। মীরা আর জয়দেব ভাই একে অপরের দিকে তাকাতে লাগলেন। দুজনের মনেই একই চিন্তা, হয়তো ভাগ্যই আমাদের কাছে একটি উত্তর পাঠিয়েছে। তখন করণ বলল, আন্টি, আজকের পরও কি আমি এখানে আসতে পারি? কাজ করে দেব, তার বদলে খাবার খাব। তার চোখে এক অব্যক্ত প্রার্থনা ফুটে উঠছিল। মীরার মন ভরে গেল, কিন্তু তিনি হাসলেন। বাবা, আজ থেকে এই বাড়ি তোমারও, এখানে তোমাকে কেউ খালি পেটে শুতে দেবে না। জয়দেব ভাই কাছে এসে বললেন, করণ, কাজ তো আমরা সবাই করব, কিন্তু তোমাকে পড়াশোনাও করতে হবে। পড়াশোনা ছাড়া জীবন অসম্পূর্ণ। করণ অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি কি সত্যি পড়ার সুযোগ পাব? আমার মা বাবা সবসময় বলতেন যে পড়াশোনা মানুষকে বড় করে তোলে, কিন্তু কাকা কাকিমা আমার বইগুলো কেড়ে নিয়েছিলেন। তার কথা শুনে মীরা আর জয়দেবের চোখে জল এলো। মীরা তার মাথায় হাত বুলিয়ে বললেন, এখন আর কেউ বই কেড়ে নেবে না, তুমি খুব পড়বে এবং একজন বড় মানুষ হবে। করণী তস্তত করে বলল, কিন্তু আন্টি, আমি কাজ না করে খেতে পারবো না। দোকানদার আমাকে শিখিয়েছিলেন যে পরিশ্রম ছাড়া খাবার চাওয়াটা ভিক্ষা করার মতো। আমি ভিখারি হতে চাই না। এই কথা শুনে জয়দেব ভাই গভীরভাবে চিন্তায় মগ্ন হলেন। এত কম বয়স, অথচ এত বিচক্ষণতা। ঠিক তখনই মীরা তাকে ছোট ছোট কাজগুলো বললেন, গাছে জল দেওয়া, নিজের বিছানা ঠিক করা, বইগুলো সঠিক জায়গায় রাখা। করণ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল এবং খুব আগ্রহ নিয়ে গাছে জল দিতে শুরু করল। তার চেহারায় পরিশ্রমের আনন্দ ফুটে উঠছিল। সন্ধ্যায় মীরা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বের করে দিলেন। করণ যখন সেগুলো পরল তখন আয়নায় নিজেকে দেখেই চলল। তার চেহারায় প্রথমবারের মতো আত্মসম্মানের দ্যুতি ছিল। জয়দেব ভাই বললেন, কাল আমরা স্কুলে যাব, তোমার ভর্তি করাবো। করণের চোখ জলে ভরে এলো। আমি কি সত্যি স্কুলে যেতে পারি? মীরা তাকে জড়িয়ে ধরে বললেন, হ্যাঁ বাবা, এখন তুমি একা নও। পরের দিন সকালে করণ তৈরি হয়ে স্কুলে পৌঁছালো। শিক্ষক তাকে ক্লাসে পাঠালেন। প্রথমে শিশুরা হাসাহাসি করল তার ভাঙা ভাঙা ইংরেজি এবং গ্রামের টান দেখে, কিন্তু শীঘ্রই সবাই তাকে আপন করে নিল।
করণ প্রথমবারের মতো মন খুলে বই খুলল এবং অক্ষরে দুনিয়ায় ডুবে গেল। টিফিনের সময় সে মীরার তৈরি পরোটা বের করল। পাশে বসা একটি শিশু বলল, বাহ, আমার মাও ঠিক এমনটাই তৈরি করেন। করণ মনে মনে ভাবল, আমারও মা আছে। বাড়ি ফিরে করণ খুব উৎসাহের সাথে সবকিছু জানাল। শিক্ষক কিভাবে তার প্রশংসা করেছেন, কিভাবে নতুন বন্ধু হয়েছে। জয়দেব ভাই গর্বের সাথে বললেন, দেখেছ মীরা, এটাই আমাদের আসল উপার্জন। মীরার চোখে ছিল আনন্দের অশ্রু। সেই রাতে ঘুমানোর আগে করণ মৃদু স্বরে বলল, মা, আমি কি আপনাকে মা বলতে পারি? মীরা ভারী গলায় বললেন, বাবা, এখন থেকে তুমি আমাদের মা বাবাই বলবে, এটাই আমাদের সবচেয়ে বড় সম্মান। কিন্তু করণের জীবনের এই নতুন শুরুটাও চ্যালেঞ্জ মুক্ত ছিল না। পাড়ার লোকেরা ফিসফিস করতে লাগল, এত সম্পত্তি আছে, অথচ নিজেদের রক্ত না, তাই এক অনাথকে নিয়ে এলো, কে জানে ভবিষ্যতে কি হবে। ধীরে ধীরে করণ স্কুলের পড়াশোনার সাথে নিজেকে মানিয়ে নিতে শুরু করল। শুরুতে তার অনেক অসুবিধা হল, অনেক সময় খাতায় ভুল শব্দ লিখত, অঙ্কের সমাধান করতে পারত না। ক্লাসের কিছু শিশু তাকে নিয়ে ঠাট্টা করত, গ্রাম থেকে এসেছে, পড়াশোনা কি বুঝবে। এই কথা শুনে করণের মন ভেঙে যেত, কিন্তু সে চুপ থাকত। রাতে অনেক রাত পর্যন্ত বসে পরিশ্রম করত এবং মীরা তার পাশে বসে তাকে বোঝাতেন। ইতিহাসের কথা গল্পের মতো করে শোনাতেন, অঙ্কের সমাধান খেলার মতো করে বোঝাতেন। জয়দেব ভাইও সময় বের করে তাকে সাহায্য করতে লাগলেন। ধীরে ধীরে করণের আত্মবিশ্বাস ফিরে এলো। ৩ মাস পর স্কুলে একটি রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার মা বাবা। করণ মন উজাড় করে লিখল, ঈশ্বর আমাকে দুবার মা বাবা দিয়েছেন, প্রথমজন যিনি আমাকে জন্ম দিয়েছেন এবং দ্বিতীয়জন যিনি আমাকে জীবন দিয়েছেন। আমাকে ক্ষুধার্ত পেট থেকে বাঁচিয়েছেন, পড়াশোনা দিয়েছেন এবং শিখিয়েছেন যে পরিশ্রমের সাথে বাঁচাই হল আসল জীবন। যখন তার রচনা নির্বাচিত হল এবং তাকে মঞ্চে ডেকে পুরস্কার দেওয়া হল, তখন পুরো স্কুল করতালি দিল। মীরা এবং জয়দেব ভাইয়ের চোখ থেকে আনন্দের অশ্রু ঝরতে লাগল। সন্ধ্যায় করণ পুরস্কার নিয়ে বাড়ি ফিরল। সে সরাসরি ট্রফিটি তার মা বাবার পায়ে রাখল এবং বলল, এটা আমার নয়, আপনাদের জয়, আপনারা আমাকে আবার বাঁচতে শিখিয়েছেন। মীরা তাকে বুকে জড়িয়ে নিলেন। জয়দেব ভাইয়ের চেহারায় গর্বের ছাপ ছিল। সেদিন দীর্ঘ সময় পর বাড়িতে হাসি আর আনন্দের গুঞ্জন ছিল। কিন্তু পাড়ার কিছু লোক তখনও ফিসফিস করছিল। কেউ বলছিল, দেখো, বড় হয়ে এই ছেলে পাল্টে যাবে। কেউ বলছিল, রক্তের সম্পর্ক আলাদা হয়, এ কতদিন বজায় রাখবে। মীরা আর জয়দেব ভাই এই কথাগুলো উপেক্ষা করতেন। তারা বলতেন, ছেলের সম্পর্ক রক্ত দিয়ে নয়, মন দিয়ে হয়। করণও এখন বুঝতে শিখেছিল। সে জানত যে দুনিয়া কি ভাবে, কিন্তু তাতে তার কিছু যায় আসত না। তার কাছে শুধু তার মা আর বাবাই সবকিছু ছিলেন। সময়ের সাথে সাথে করণের পরিশ্রম ফল দিতে লাগল। খেলাধুলাতেও সে নাম করল। স্পোর্টস ডেতে যখন সে দৌড়ে প্রথম স্থান পেল, তখন মঞ্চ থেকে নেমেই সরাসরি মীরা আর জয়দেব ভাইয়ের কাছে গেল এবং মেডেলটি তাদের গলায় পরিয়ে দিল। বলল, এটাও আপনাদের জয়। দুজনের চোখ জলে ভরে এলো। কিন্তু জীবন সবসময় এত সহজ থাকে না। করণের কাকা কাকিমা, যারা তাকে কখনো আপন করেননি, এখন তার উন্নতির খবর শুনে অস্থির হতে লাগলেন। একদিন কাকা সুরাট পৌঁছালেন এবং পাড়ায় খোঁজ খবর নিতে শুরু করলেন। এই খবর করণের কানে পৌঁছলে তার বুক ধড়ফড় করে উঠল। রাতে সে ভয়ে ভয়ে বলল, মা, যদি ওরা আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, আমি তোমাদের কাছ থেকে আলাদা হতে চাই না। কিন্তু তার অতীত কি সত্যিই তাকে শান্তিতে থাকতে দেবে, নাকি নতুন জীবনে আরও কোনো ঝড় আসতে চলেছে? যাই হোক, করণ এখন কৈশোরে পা রেখেছে। পড়াশোনায় সে আরও উজ্জ্বল হয়ে উঠল। প্রতিটি পরীক্ষায় ভালো নম্বর আনত এবং খেলাধুলাতেও এগিয়ে থাকত। তার শিক্ষকেরা প্রায়শই বলতেন, এই ছেলেটির মধ্যে কিছু বিশেষত্ব আছে, কঠোর পরিশ্রম আর একাগ্রতা তার পরিচয়। মীরা আর জয়দেব ভাই এ কথা শুনে গর্বে ভরে যেতেন। বাড়ির পরিবেশও আগের মতো নীরব ছিল না। যেখানে একসময় নীরবতা বিরাজ করত, সেখানে এখন করণের হাসি আর কথা শোনা যেত। কিন্তু দুনিয়ার কথা তখনও তাদের পিছু ছাড়ছিল না। পাড়ার কিছু লোক বারবার খোঁচা দিত, রক্তের সম্পর্ক আলাদা হয়, দেখো, বড় হয়ে এই ছেলে সব ভুলে যাবে। জয়দেব ভাই প্রতিবার উত্তর দিতেন, ছেলের সম্পর্ক রক্ত দিয়ে নয়, মন দিয়ে হয়। মীরাও বিশ্বাস করতেন যে করণের হাসি সবচেয়ে বড় প্রমাণ। করণ এখন ধীরে ধীরে কলেজের বয়সে পৌঁছাচ্ছিল। তার স্বপ্নগুলো বড় হচ্ছিল। সে প্রায়শই বলতো, বাবা, আমি বড় হয়ে নিজের ব্যবসা শুরু করব, নিজের পরিশ্রমের নাম কামাব।
জয়দেব ভাই হেসে বলতেন, বাবা, কঠোর পরিশ্রম আর সততা থাকলে কোনো স্বপ্নই অসম্পূর্ণ থাকে না। এই সময় করণের জীবনে আরজা নামের একটি মেয়ের আগমন হল। সে ছিল তার সহপাঠী, হাসি খুশি, বিচক্ষণ এবং পড়াশোনায় ভালো। প্রথমে দুজন বন্ধু হল, তারপর ধীরে ধীরে মনের কথাও ভাগ করে নিতে লাগল। আরজা করণের সারল্য আর সততা খুব পছন্দ করত। করণও তার হাসিতে শান্তি খুঁজে পেত। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব গভীর সম্পর্কে পরিণত হল। কিন্তু করণ সবসময় একটি কথা বলত, আরজা, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমার মা বাবার অনুমতি না পাওয়া পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নেব না। আরজা প্রথমে অবাক হয়েছিল, তারপর করণের কথা শুনে তার প্রতি আরও বেশি সম্মান অনুভব করতে লাগল। বাড়িতে মীরা এবং জয়দেব ভাইও করণের এই চিন্তা দেখে গর্বিত হলেন। তারা বললেন, বাবা, তুমি প্রতিটি পদক্ষেপে আমাদের গর্বিত করেছ। যদি তোমার খুশি আরজার মধ্যে থাকে তবে আমাদের কোনো আপত্তি নেই। মীরা তো প্রথম দেখাতেই আরজাকে মেয়ের মতো বুকে জড়িয়ে নিয়েছিলেন। কয়েক মাস পর করণ আর আরজার বিয়ে খুব ধুমধাম করে হল। আত্মীয় স্বজনের ভিড়, সানাইয়ের আওয়াজ এবং প্রতিটি কোণে শুধু আনন্দ আর আনন্দ। জয়দেব ভাই এবং মীরার চোখে জল ছিল, আনন্দের, তৃপ্তির। তারা ভাবছিলেন যে ভগবান তাদের জীবনকে আবার আলোকিত করেছেন। কিন্তু বিয়ের কয়েক মাস পর পরিস্থিতি পাল্টাতে লাগল। আরজা, যে আগে মীরা আর জয়দেব ভাইকে খুব সম্মান করত, ধীরে ধীরে পরিবর্তন দেখাতে লাগল। তার মনে হতে লাগল যে এখন তো তার স্বামী সব উপার্জন করছে, তাই শ্বশুর শাশুড়ির কথা মানার কোনো দরকার নেই। বাড়িতে ছোট ছোট বিষয়ে ঝগড়া শুরু হয়ে গেল। মীরা চুপ থাকতেন, ভাবতেন ছেলেকে কেন কষ্ট দেব, কিন্তু মনের কষ্ট লুকাতে পারতেন না। জয়দেব ভাই বলতেন, সত্যিটা করণকে বলে দাও, কিন্তু মীরা প্রতিবারই থামিয়ে দিতেন, না, যদি ছেলে স্ত্রীর কথা শুনে আমাদের থেকে আলাদা হয়ে যায় তবে আমি এই ঝুঁকি নেব না। কিন্তু একদিন ভাগ্য সবার সামনে সত্যিটা নিয়ে এলো। করণ হঠাৎ বাড়ি ফিরল এবং আরজাকে মীরার সাথে উঁচু গলায় কথা বলতে শুনল। করণের মুখ রাগে লাল হয়ে গেল। সে স্পষ্ট বলল, আরজা, যদি মায়ের বিরুদ্ধে তুমি একটি কথাও বলো তবে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। আরজা প্রথমবারের মতো করণের এই রূপ দেখল এবং স্তব্ধ হয়ে গেল। কিন্তু এটা ছিল কেবল শুরু। আগামী সময়ে করণকে তার আসল পরিচয় প্রকাশ করতে হয়েছিল। কয়েকদিন বাড়ির পরিবেশ থমথমে থাকল। করণ আরজাকে বোঝানোর চেষ্টা করল না। এতে আরজা আরও অস্থির হয়ে উঠল। অবশেষে এক রাতে সে করণকে বলল, তুমি আমাকে বোঝানোর চেষ্টা করলে না কেন? আমি এমন কি খারাপ কাজ করেছিলাম? করণ একটি গভীর শ্বাস নিয়ে বলল, আরজা, হয়তো তুমি এখনও আমার আসল গল্পটি জানো না। সে আরজাকে বসিয়ে সব বলল, কিভাবে তার আসল মা বাবা একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, কিভাবে কাকা কাকিমা তাকে কষ্ট দিতেন, কিভাবে সে ক্ষুধার্ত অবস্থায় সুরাটের রাস্তায় ঘুরত এবং কিভাবে মীরা আর জয়দেব ভাই তাকে নিজের ছেলের মতো আপন করে নিয়েছিলেন। করণের চোখ জলে ভরে এলো। যদি এই দুজন আমাকে না পেতেন তবে হয়তো আমি আজ বেঁচেও থাকতাম না। তারা আমাকে নতুন জীবন দিয়েছেন, তাই আমার কাছে এদের চেয়ে বড় কেউ নেই। যদি তুমি এদের সম্মান করতে না পারো তবে আমার সাথে থাকা তোমার জন্য কঠিন হবে। আরজার মন গলে গেল, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে সরাসরি মীরার কাছে গেল, তাদের পায়ে লুটিয়ে পড়ে বলল, মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এখন থেকে আপনি আর কখনো অভিযোগ করার সুযোগ পাবেন না। মীরা তাকে তুলে বুকে জড়িয়ে নিলেন এবং বললেন, মেয়ে, তুমি শুধু আমাদের পুত্রবধূ নও, তুমি আমাদের মেয়েও। সেই দিনের পর বাড়ির পরিবেশ পুরোপুরি পাল্টে গেল। আরজা এখন আগের চেয়েও বেশি মীরা আর জয়দেব ভাইয়ের খেয়াল রাখতে লাগল। করণও স্বস্তির নিঃশ্বাস ফেলল। কয়েক বছর পর করণ আর আরজার দুটি মিষ্টি সন্তান হল। তাদের কলরবে বাড়ি ভরে গেল খুশির সাগরে। জয়দেব ভাই আর মীরা এখন দাদা দাদি হয়েছেন। তারা শিশুদের সাথে খেলেন, গল্প শোনান এবং তাদের প্রতিটি ছোট বড় প্রয়োজন পূরণ করেন। করণ নিজের পরিশ্রমে ব্যবসায় সফল হল এবং পাড়ায় এক উদাহরণ হয়ে উঠল। লোকেরা এখন বলে, দেখো, যে অনাথ শিশুকে আপন করে নিয়েছিলেন, আজ সেই তাদের নাম উজ্জ্বল করেছে। বাড়িতে সব দিকেই ছিল ভালোবাসা আর আপনত্ব। করণ প্রমাণ করে দিল যে আসল সম্পর্ক রক্ত দিয়ে নয়, মন দিয়ে তৈরি হয়। মীরা আর জয়দেব ভাইয়ের চোখে এখন আর কোনো অভাব ছিল না। তারা ঈশ্বরকে ধন্যবাদ জানালেন যে যিনি তাদের ছেলেকে কেড়ে নিয়েছিলেন তিনি তাদের কাছে একটি নতুন ছেলে ফিরিয়ে দিয়েছেন। বন্ধুরা, এই গল্পটি আমাদের এটাই শেখায় যে মানবতাই সবচেয়ে বড় সম্পর্ক।
যদি মন থেকে কাউকে আপন করে নেওয়া হয় তবে রক্তের সম্পর্ক ছোট হয়ে যায়। এখন আপনি বলুন, আপনার মতে আসল ছেলে কি সেই যে রক্তের সাথে সম্পর্কিত, নাকি সেই যে মন থেকে মা বাবাকে সম্মান আর শ্রদ্ধা করে? আর যদি এই সত্যি এবং হৃদয়স্পর্শী গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে এটিকে লাইক করুন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আপনারা এমন গল্প পাবেন যার হৃদয় ছুঁয়ে যায় এবং জীবনকে নতুন শিক্ষা দেয়। পরের গল্পে দেখা হবে।